নমস্কার। আজ আমি পাঠ করছি তাজরিন খন্দকারের লেখা অসময়ের রোদন। এই গল্পের শেষ পর্ব তোমাদের পাঠ করে শোনাচ্ছি। অরুণ আমার বাচ্চাকে বিক্রি করে দিয়েছে শুনে আমার সারা শরীরে কম্পন ধরে গেল। অরুণের মা এই কথাটা বলে বহু করে কাঁদছে, কিন্তু আমি কেমন যেন পাথরের মতো স্থির হয়ে আছি। কোনো একটা শব্দ উচ্চারণ করতে পারছি না, তবে বিকট আওয়াজের সাথে শুনতে পাচ্ছি আমার ভেতরটা চিৎকার করে বুক ফেটে উচ্চারণ হচ্ছে, ছি ছি। একজন বাবা নিজের সন্তানকে বিক্রি করে দিতে পারে, কিন্তু একটা কথাও মুখ ফুটে বাইরে প্রকট হচ্ছে না। হঠাৎ দেখলাম চারপাশে কেমন ঘূর্ণয়মান লাগছে। চারপাশ ঘুরছে নাকি আমি ঘুরছি বুঝতে পারছি না। তৎক্ষণাৎ ফয়সাল ভাই আমাকে ধরে বলল, তুই তো পড়ে যাচ্ছিস, আবিদা শক্ত হ, স্নেহা যেখানেই থাকো আমরা ফিরিয়ে আনবো। আবিদা, আবিদা। না, শক্ত হতে পারলাম না, পড়ে গিয়েও পড়লাম না। ফয়সাল ভাই ততক্ষণ আমাকে শক্ত করে ধরে নিয়েছে। অরুণের মাও আমাকে ধরে সেই বাসায় ভেতর নিয়ে গেল। কিছুক্ষণ পরে আমি অনেকটাই ঠিক হলাম। খেয়াল করলাম অরুণের মামার বউ ওনার বাচ্চার আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি ফয়সাল ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, ভাই চলো, আমি এখন ঠিক আছি, সন্ধ্যা হয়ে গেছে। অরুণের মা আমার পাশে বসে বলল, তুমি আমাকে মাফ করে দিও। আমি চুপ করে রইলাম। উনি বিনয়ের সাথে আবার বললেন, মা হওয়ার যোগ্যতা তো আমি নিশ্চয়ই বিনষ্ট করেছি, অপরাধ করেছি, তবুও তুমি আমাকে একজন অপরাধী মা হিসেবে পারবে না ক্ষমা করতে? আমি কিছু বলার জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই বিছানার ডান পাশে বালিশটার সাথে স্নেহা একটা ছবি দেখলাম। আমি ছবিটা টান দিয়ে আনতেই আর একটা ছবি বের হলো। সেটা ছিল আমার আর অরুণের বিয়ের দিনের ছবি। পালিয়ে বিয়ে করেছিলাম, তবে সেদিন বেনারসি ঠিকই পরেছিলাম, অনেক ছবিও তুলেছি। আমি দু হাতে দুটো নিয়ে বললাম, এই ছবি। অরুণের মা ছবির দিকে তাকিয়ে বলল, তোমাদের এই ছবিটা আমি ময়লা ঝুড়িতে পেয়েছিলাম। অরুণ নয়তো ওর বউ হয়তো কোথাও ফেলে দিয়েছিল। আর স্নেহার ছবিটা সিনথিয়ার কাছ থেকে চেয়ে এনেছি। আমি অরুণের মার দিকে তাকিয়ে বললাম, স্নেহাকে আপনি কখনো আমার ছবি দেখিয়েছেন? আমার প্রশ্নটা শুনে তিনি চুপসে গেলেন। পাশ থেকে ওনার ভাইয়ের স্ত্রী বললেন, হ্যাঁ আপা, গত 4 দিন আগে দেখিয়েছিল, বলেছিল এটা ওর আম্মু। এই কথা অরুণ শুনে ফেলেছিল। তারপর যা তা বলেছে। সিনথিয়া রিকোয়েস্ট করলে স্নেহাকে দেখতে আনে প্রায়, কারণ আপা স্নেহাকে দেখতে সব সময় পাগল হয়ে থাকে, আর স্নেহাও ওর দিদিমণির জন্য পাগল। কিন্তু সেদিন বলে গেছে আর কোনোদিন দেখাতে আনবে না, কারণ উনি নাকি স্নেহাকে আলাদা করে দিতে আর আসল মায়ের পরিচয় দিচ্ছে। আমি আনমনে চাপা কান্নায় মুখ চেপে ধরলাম। ফয়সাল ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, ভাই দেখলে তুমি, আমার মেয়ে আমাকে সেদিন অল্প দেখেই চিনে ফেলেছে। সে আমাকে আম্মু বলে ডেকেছে। আমার কথা শুনে অরুণের মা অস্থির হয়ে জানতে চাইলো, স্নেহাকে কোথায় দেখেছো, কেমন আছে? তখন আমি ওনাকে বিস্তারিত বললাম। তারপর আমি মর্মাহত চেহারায় কিছুক্ষণ চুপ থেকে বললাম, জানেন স্নেহা ওই মেয়ের সাথে থাকতে চায় না, তার চোখ মুখ কেঁদে লাল হয়ে ছিল। তারপর সেখানে অরুণ আসলো, এসে রিকশায় করে কোথাও গেল। জানি না এরপর কি হলো। অরুণের মা বলল, তুমি ঠিক বলেছো, স্নেহা সিনথিয়ার সাথে থাকতে চায় না। 2 একদিন পর পর অরুণ কিংবা আমাকে না দেখলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তাই সিনথিয়া ওকে নিয়ে আসে দেখা করাতে। অরুণ স্নেহার সাথে খারাপ ব্যবহার করলেও সে বলে, আমি তোমার সাথে থাকতে চাই আঙ্কেল। বিমর্ষ মুখে তিনি বললেন, হ্যাঁ সেটাই শিখিয়েছি। সেদিন যখন তোমার ছবি দেখিয়ে বললাম এটা তোমার আসল আম্মু, তখন সে বলে, পাশের আঙ্কেলও কি তাহলে আমার আসল বাবা? আমি সেটা বলতে পারিনি। তার আগেই এসে শুনে অরুণ রেগে গিয়েছিল। এই যে ছবিটা, এটা কাচের ফ্রেমে বাঁধিয়েছিলাম, কিন্তু সেদিন এটা অরুণ ছুঁড়ে ফেলে একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। সে চলে যাওয়ার পরে আমি একটা একটা করে কাজ তুলে আবার যত্ন করে আমার শোবার পাশে রেখেছি। ওনার কথাগুলো বলতে যেমন চোখ গড়িয়ে জল পড়ছিল, তেমন আমার ভেতরটাও দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি ওনার মাথায় হাত রেখে বললাম, আপনার ওপরে আমার কোনো রাগ নেই, কষ্ট নেই, তবে যা করেছেন তা আর ফেরত পাবো না। আর তার জন্য হয়তো বাকিটা জীবনই আপনাকে রোদন করে যেতে হবে, অসময়ের রোদন। বলেই বিদায় নিয়ে আমি সেখান থেকে বের হয়ে গেলাম। ফয়সাল ভাই আমার সাথে সাথে এসে দরজা খুলে দিল, আর অরুণের মা চুপ সেখানেই বসে আছে।
আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে ফয়সাল ভাই বলল, সময় বের কর, আমরা অরুণ এবং তার বউয়ের সাথে খুব শীঘ্রই দেখা করব। আমি বললাম, আমার ভয় লাগছে, বাচ্চা এখন অরুণের কাছেও নেই, আছে সিনথিয়া নামক কোনো এক মেয়ের কাছে, তাও সে কিনে নিয়েছে, এখন কি করে আনবে? আচ্ছা ফয়সাল ভাই, আমি আমার মেয়েকে আনতে পারবো তো? মুচকি হেসে ফয়সাল ভাই বলল, আমি তো আছি, অবশ্যই শ্রেয়াকে ফিরিয়ে আনবো, এবং খুব তাড়াতাড়ি। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ওনাকে বিদায় দিলাম। বাবাও এতক্ষণ আমাদের কথা শুনছিল। ফয়সাল ভাই চলে যাওয়ার পরে আস্তে আস্তে করে আমার কাছে এসে বলল, দেখলি তো ছেলেটা এখনো তোকে কতটা ভালোবাসে। বাবার কথা শুনে কিছুটা বিরক্ত গলায় বললাম, কি বলছো বলো তো? আমি একজন ডিভোর্সি, তার উপর একটা বাচ্চার মা, আর ফয়সাল ভাই এখনো অবিবাহিত। ভাই আমার জন্য যা করছে তা আত্মীয়তার সূত্রে শুধু করুণা, বিপদে আছে বলে তা আমিও গ্রহণ করেছি, এর চেয়ে বেশি আশা অনুচিত। বলেই আমি ছুটে আমার রুমে চলে গেলাম। সেদিনও বাবা ফয়সাল ভাইকে নিয়ে কথা বলছিল। কেন জানি এই কয়েকদিন ধরে আমারও মনে হচ্ছে, সত্যি যদি অরুণকে বিশ্বাস করার মতো ভুলটা না করতাম, বাবার খুশির দিকে তাকিয়েও যদি সব মেনে নিতাম, আজ এই পরিণতি দেখতে হতো না। তবে যা হবার তো হয়ে গেছে, পেরিয়ে এসে গেছে সময়, এখন যা আছে সবই আফসোস, রোদন আর হাহাকার। শুক্রবার, ফয়সাল ভাই এবং আমার দুজনেরই ছুটির দিন। দুজনেই শুনেছি বাসা বদলেছে, খুঁজে বের করতে দেরি হতে পারে। এরপর আবার ওদের সাথে কথা বলে সিনথিয়া নামক মেয়েটার পরিবারের সঙ্গেও দেখা করা রাখতে পারে। তাই সকাল সকাল রওনা দিয়ে দিলাম। অরুণের মায়ের থেকে ঠিকানা নিয়ে তাড়াতাড়ি বাসা বের করে ফেললাম। তাদের বাসাটা বাইরে থেকে বড্ড রুচিশীল আর দুর্দান্ত। ভাড়ায় থাকি নাকি ফ্ল্যাটে কিনেছে জানি না, তবে অরুণের এত টাকা হওয়ার কথা না। আবার ভাড়ায় থাকলেও প্রতি মাসে অনেক টাকা দিতে হয়তো। দেখে বোঝা যাচ্ছে ভীষণ জাঁকজমক। কিছুক্ষণ তাকিয়ে থেকে কলিং বেল চাপলাম। সাথে দরজা খুলে ঘমার্ত মুখে একটা কিশোরী দাঁড়ালো। দেখে মনে হলো কাজ করে। আমি বললাম, বাসার মালিক আছে, ডেকে দাও তো। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা দিচ্ছি। বলেই সে ভেতরে গিয়ে ডাকলো। ভেতর থেকে উকি দিতে দিতে একটা শর্ট আর টি শার্ট পরোয়া মেয়ে বের হলো। তার মধ্যে আধুনিকতার ছোঁয়া প্রবল বললেও কম হবে। গায়ের রং ধবধবে ফর্সা, টি শার্ট যে পরেছে সেটাও কোনো রকম ওপর পর্যন্ত ঢেকে আছে, পেট পুরোটাই দেখা যাচ্ছে। তার লাল চুলগুলো ঘাড় পর্যন্ত ছড়িয়ে আছে, হাতে ছেলেদের মতো কতগুলো অদ্ভুত ফিতা। মেয়ে হয়েও এমন বেশ দেখে আমার কেমন লজ্জা লাগছিল। ফয়সাল ভাই অন্যদিকে ফিরে আছে। মেয়েটা এসে এক হাত গলায় বুলিয়ে বাম দিক তাকিয়ে উদাস স্বরে বলল, অরুণ, দেখো কে এসছে। ডাকার সাথে সাথে হন্তদন্ত হয়ে অরুণ এসে কিছু জিজ্ঞাসা করতে যাবে, তখনই দেখলো আমরা দাঁড়িয়ে আছি। অরুণ কিছু বলার আগেই আমি বললাম, আপনি কি 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 করেছেন সেসবের হিসাব চাইলে আপনি আজীবন পার পাবেন না। থাক সেসব, এখন বলেন আমার মেয়ে কোথায়? আমি তাকে যে কোনো মূল্যে ফিরিয়ে নিতে চাই। আমার কথা শুনে অরুণের বউ ঠোঁট বেঁকে বলল, আচ্ছা যে কোনো মূল্যে নিতে পারবে? কত মূল্য আছে তোমার কাছে? এটা শুনে আমি চুপ করে গেলাম। আমি কি মূল্য বললাম, আর কি মূল্য বুঝলো? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, কিন্তু তখনই ফয়সাল ভাই বলল, কত মূল্য লাগবে বলুন? মেয়েটা এবার ফয়সাল ভাইয়ের দিকে তাকিয়ে বুড়ো কোচকালো, তাচ্ছিল্য সুরে বলল, আচ্ছা আপনি দিবেন? কে ওনার অবৈধ প্রেমিক টেমিক? অরুণ ওর বইয়ের কথার সাথে আরো তাচ্ছিল্যে মিশিয়ে বলল, আরে এমনিই হবে কিছু, তবে ফুফাতো ভাই লাগে, একটা সময় বিয়ে ঠিক হয়েছিল ওর সাথে, সেটা ভেঙে গেছে বেচারির। এবার মন হয় ভাবছে বিয়ে ছাড়াই রং ঢং চালু। অরুণের কথায় আমার সারা শরীর জ্বলছিল, রাগে কটমট করছিলাম। অনেক অসহ্য করেছে, আর পাচ্ছি না। আমার রাগের তীব্র পর্যায়ে ফয়সাল ভাই আমার হাত ধরে বলল, আজই বিয়ে করবি আমায়? আমি রাগের মাত্রা কমিয়ে অবশ চোখে ওনার দিকে তাকালাম। আঙুলে আঙুল রেখে কোনো এক সময় প্রিয় মানুষটার সামনে আর একটা মানুষের চোখে চোখ, কি করুণ এই দৃশ্য! আমার ভেতরে তুমুল হাহাকার বিঁধলেও অরুণ স্বাভাবিক ভঙ্গিতেই আমার দিকে তাকিয়ে আছে। তার কিছুই আসে যায় না, বোঝা যাচ্ছে এটা নিয়েও সে হাসি তামাশা করতে পারে। তাই আমি ফয়সাল ভাইকে নিয়ে আর কোনো আজে বাজে কথা বলার আগেই বললাম, এখন বলুন তো স্নেহা কোথায়? আমার মেয়ে কার কাছে আছে? অরুণ চোখ বেঁকে বলল, না বললে? আর এত বছর পরে হঠাৎ মেয়েকে পেতে এত তাড়া কেন? মেয়ে তো এখন আর একজনের মেয়ে। ওর কথা শুনে আমার অতিমাত্রায় রাগ জন্মাচ্ছিল।
রাগে ফেটে পড়ছিল আমার ভেতরটা, কিন্তু মেয়েকে পেতে সবকিছু নিয়ন্ত্রণ করছিলাম। এসবের অবান্তর কথা আর নিতে পারছিলাম না। প্রচন্ড রাগটা স্বল্পতায় এনে হালকা ধাঁচের সাথেই বললাম, তাহলে আমি আইনের সহায়তা নিব। স্নেহা জন্মদাত্রী, মারছে ওই মহিলার বেশি অধিকার নেই। মেয়ে আপনার কাছে থাকলে একটা যুক্তি ছিল, কিন্তু আপনি তো বিক্রি করে দিয়েছেন। মা বাবা আলাদা হোক, কিন্তু এই দুজনের একজনের কাছেই সন্তান থাকার অধিকার রাখে, তবে অন্য কারোর কাছে নয়। অরুণের বইয়ের মুখটা কয়েক রকম করে চোখ ভুরু কুচকালো। অরুণকে এক হাতে টেনে পাশে সরিয়ে নিজেকে সম্পূর্ণ সামনে এনে বলল, ও আমি পুলিশকে বড্ড ভয় পাই, প্লিজ ভয় দেখিও না। ওর কথা শুনে আমি ভয়ে নীল হয়ে গেছি বলে হা হা করে হেসে উঠল। অরণ্য তার সাথে যোগ দিয়ে অট্টহাসি হাসছে। এতক্ষণ ধরে আমরা দরজার সামনে দাঁড়িয়ে ওদের তামাশাপূর্ণ কথা শুনছি। তারা আমাদের ভেতরে যেতেও বলেনি, আর আমরা যাইওনি। কিন্তু ওদের হাসির মধ্যেই আমি হালকা আওয়াজ শুনলাম, কান্নার আওয়াজ। কোনো বাচ্চা ভেতরে কাঁদছে মনে হচ্ছে। আমার জানা মতে ওদের এখনো সন্তান হয়নি, আর স্নেহাও এখানে নেই। তাহলে কে কাঁদছে? আমি ধীর পায়ে ভেতরে অগ্রসর হতে চাইলাম, কিন্তু সেটা খেয়াল করে অরুণের বউ বলল, আরে দাঁড়ান, বাচ্চা ফিরে পাওয়ার উপায় বলি। আমরা স্নেহাকে 25 লক্ষ টাকায় 1 কোটি দম্পতির নিকট বিক্রি করেছি। আপনারা এর চেয়ে দ্বিগুণ দিলে যে করেই হোক ফিরিয়ে এনে আপনাদের দিয়ে দেব। আমি রাগান্বিত গলায় বললাম, আমাদেরকে দেখে পাগল মনে হয়? কোটিপতির বউ বোরকা পরে বাসে যাতায়াত করে, সেটাও লোকাল বাসে। বাচ্চা বিক্রির বিজনেস দিয়েছেন আপনারা, তাই মিথ্যে বলে মানুষের কাছ থেকে টাকা হাতান। আমার কথার মতো অরুণের ভয় আঙুল নাড়িয়ে জোরে বলল, এই আস্তে, আমাদের বিজনেসের জন্য কৈফিয়ত দিতে হবে, তাও তোমাদের মতো এমন ছোট লোকদের কাছে? হ্যাঁ শোনো, আমাদের মতো বিজনেসম্যানরা অনেক ক্ষেত্রে বোরকা পরে শুধু বাসে নয়, ভ্যানেও চড়ে। এখন এসব প্যান প্যান বন্ধ করো। বাচ্চা না চাইলে ভাগো এখান থেকে। এমনি তো বাচ্চা পাওয়ার সময় এমন সম্ভাবনা দুটোই কম, কারণ স্নেহাকে নিয়ে সিনথিয়া এই মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া চলে যাবে। এই কথা শোনা মাত্র আমার বুকের মধ্যে আচমকা একটা ধাক্কা লাগলো। এই মাসের মধ্যে চলে যাবে? আমি তাহলে আইনের দ্বারস্থ হতে তেমন সময় পাবো না। আবার টাকা জোর তো পুরোপুরি অসম্ভব। ওদের কথা শুনে যা মনে হয়েছে আইনের ভয়টাই ওদের নেই, নইলে এমন ঠাট্টা কেন করতো? আমি ফয়সাল ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, কি হবে এখন? ফয়সাল ভাই ঘাড় নেড়ে বলল, চিন্তা করিস না, আমি দেখবো সবকিছু, এখন চল বাসায় যাই। বলে ফয়সাল ভাই ফিরল। আমি ফিরতে গিয়েও আবার ওদের দিকে তাকালাম। অরুণের দিকে তাকিয়ে বললাম, কে এই সিনথিয়া? আমি কি তাকে চিনি? অরুণ দরজা বন্ধ করতে করতে বলল, সময় হলে দেখে নিও। বলেই দরজা বন্ধ করে দিল। আমি বন্ধ দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। ফয়সাল ভাই 2 সিঁড়ি ইতিমধ্যে নেমে গেছে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আবার উঠে এসে বললেন, আরে চল না। আমি ওনার দিকে তাকিয়ে পা বাড়ালাম। প্রচন্ড রকম অস্বস্তি লাগছে। মাথাটা সেদিনের মতো আজও যন্ত্রণা করছে। ফয়সাল ভাই আমার ঘাড় ঘেঁষে হাতটা ধরে বলল, খারাপ লাগছে? আমি হাতটা ছাড়ানোর চেষ্টা করে বললাম, না আমি ঠিক আছি। তারপর হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। না পেরে চেষ্টা করলাম না, চোখ করে হেঁটে চললাম। নিচে নেমে একটা রিক্সা ডাকলো, আমাকে বসায় উনি বসলেন। রিক্সা চলছে। আমি আস্তে আস্তে বললাম, ভাই এত টাকা আমাদের বাড়ি বিক্রি করলেও হবে না, কি করে আমার সন্তানকে পাবো? ফয়সাল ভাই আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলল, বললি না তখন? আমি ওনার দিকে তাকিয়ে বললাম, কি বলিনি? উনি মাথাটা নিচু করে বললেন, আমি বিয়ে করবি কিনা। আমি ওনার কথার জবাবের সাথে সাথে বললাম, তুমি পাগল? আমার মতো একটা মেয়েকে কেন বিয়ে করবে? আমি আমার সন্তানকে আমার বুকে ফিরে পেলে বাকি জীবনটা দিব্যি কাটিয়ে দেব। দেখো ভাই, তোমার এখনকার আজগুবি কথা শুনলে ফুপা ফুপিরাও আপত্তি করবে। ফয়সাল ভাই আবার আমার দিকে তাকিয়ে বলেন, আরে ওটা আমার মা হলেও তো তোর ফুপি। ফুপিরা মায়ের চেয়ে কম হয় না। তোর মা নেই তুই ভাবিস, আর উনি তোকে মেয়ে ভাবে। তোর ডিভোর্সের পরে আমাকে কত চেয়েছে আবার বলতে, কিন্তু বলতে পারিনি। ভেবেছে আমি মানবো না। হ্যাঁ, তোর ওপর আমার অনেক অভিমান ছিল, কিন্তু এখন আর নেই। মানুষ সত্যি ভুল করে, তাই বলে অনুশোচনার পরেও সেটা মানুষ আর ভুল হয় না। আর তুই যদি আমার বাবা কিছু বলবি ভেবে থাকিস, তাহলে বলি, আমার বাবা কিছু বলবে না, বরং নিজেই তোর বাবার সাথে আবার কথা বলতে যাবে। আমি কিছুটা বিব্রতকর গলায় বললাম,
প্লিজ থামো না। আমার মেয়েকে নিয়ে আমার চিন্তা অন্ত নেই, সেখানে এসব আমি ভাবতে পারবো না। এত টাকা আমি কোথায় পাবো? আর টাকা ছাড়াই বা কি করে স্নেহাকে ফিরে পাবো? ফয়সাল ভাই আবার সেই প্রসঙ্গ থেকে বলল, টাকা আমি দিব। তুই আমাকে বিয়ে করলে তোর কাবিনের টাকা হিসেবে সেই অঙ্কের টাকা আমি ম্যানেজ করে নেব। আর বিয়ে না করলেও দিব তোর সন্তানের জন্য। এত টাকা কোথায় পাবে তুমি? ফয়সাল ভাই এসে বলল, নগদে হাতে না থাকুক, আমার ভাগের জমি তো আছে, বাজারের সাথে লাগানো রাস্তার পাশের জমিটা আছে, ওটার আংশিক বিক্রি করে দিলেই হয়ে যাবে। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, বিয়ে নিয়ে তোমার পরিবারের কারোর আপত্তি না থাকলেও টাকা নিয়ে ঠিকই থাকবে। ফয়সাল ভাই রেগে বলল, কত পেঁচাতে পারিস তুই? শুধু আমার ক্ষেত্রে তুই আগাগোড়া এত ভেবে কথা বলিস। আমি বলছি তো সব ম্যানেজ করব। আমি চুপ করে গেলাম। পুরো রাস্তায় আর কথা হলো না। তারপর আমাকে বাসে তুলে দিয়ে ফয়সাল ভাই নিজের বাড়ির দিকে চলল, আর আমিও চললাম আমার গন্তব্যে। বাড়ি ফিরেই দেখি বাবা বারান্দায় দাঁড়িয়ে আমারই অপেক্ষা করছে। আমাকে দেখে এগিয়ে আসলো, বাইরে থেকে জিজ্ঞাসা করতে লাগলো, কিরে মা, স্নেহাকে আনতে পারিসনি? কোথায় আছে স্নেহা? আমি বাবার হাত ধরে সবকিছু বলতে বলতে কেঁদে ফেললাম। বাবা আমাকে ভেতরের দিকে অগ্রসর করতে করতে বলল, এবারও কি আগের মতোই ভুল করবি? ফয়সালের প্রস্তাব মেনে নে মা। তোর এই অসুস্থ বাবা কয়েকদিন থাকবে বল, একা বাঁচা যায় না বুঝলি। বাবার দিকে তাকিয়ে দেখলাম, এটা মেনে নিলে হয়তো বছর বছর ধরে হাসতে ভুলে যাওয়া এই মুখটাই আমার সতেজতার হাসি ফিরে আসবে। একটু নিশ্চিন্তে হব। আমি বাবার প্রশ্নবিদ্ধ শুকনো মুখটা দেখে দৃষ্টি ফিরিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ভেতরে যেতে যেতে বললাম, বাবা দেখো আজ ফুপা আসে কিনা। বলেই চলে গেলাম। বাবা উত্তর পেয়েছেন বোধহয়, আর আমি জানি আমার কথা শুনে বাবা এই মুহূর্তে মুচকি হেসেছেন। বাবার জন্য আমাকে তো এটুকু পারতেই হতো। সত্যি একা জীবনে চলা যায় না, জীবনের সাথে জীবন সম্পৃক্ত হতে হয়, নির্ভরতা থাকতে হয়। সন্ধ্যার পর ফুপা ফুপি, ফয়সাল ভাই, ওনার ছোট বোন, সাথেও কাজীও আছে। কবির খুব খুশি ছিল, শাড়ি আর কিছু গয়না দিয়ে তৈরি হতে বলল। জীবনে দ্বিতীয়বারের মতো নিজে নিজেই আবার নিজের বিয়ের সাজ সাজলাম। শুধু অনুভূতি, পরিবেশ, চিন্তা চেতনা ভিন্ন। ফয়সালের কথা মতো বিরাট অঙ্কের টাকায় কাবিন হলো, যেই টাকা দিয়ে আমি আমার মেয়েকে ফিরিয়ে আনতে পারবো। তবে নগদ নয়, কয়েকদিনের মধ্যে জায়গা বিক্রি করে সেই টাকা দিবে। টাকার ব্যাপারটাও অগোচরে হবে। ভেবেছিলাম কিছু না, সবকিছু জানাজানিতেই হয়েছে। এবার আর ভুল কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না। আমার বাবার খুশি আছে এতে। এখন এমন একটা মানুষের সাথে বন্ধন হয়েছে যে আমাকে সম্পূর্ণ স্বার্থহীনভাবে ভালোবেসে দুটো জীবনের দায়িত্ব নেবে, আজীবন আমার পাশে থাকতে চায়। যে জায়গাটা বিক্রির কথা হয়েছে সেই জায়গাটার প্রচুর ডিমান্ড। সেখানে পর্যন্ত মূল্য থেকে কিছুটা ছাড় দিয়ে ব্যানার টাঙিয়েছে বলে 2 দিনের মধ্যে বিক্রি হয়ে গেল। আমরা দুজনে এর পরের দিন সকালে গেলাম অরুণের বাসায়। টাকা বুঝিয়ে দেওয়ার পরে বলল, বিকালের মধ্যে বাচ্চাকে আমাদের হাতে তুলে দেবে। অরুণের বউ আমার নাম্বার রাখলো, বলল যে বাচ্চা এনেই আমাকে ফোন দিবে। আমরা আর বাসায় ফির পারলাম না, একসাথে স্নেহাকে নিয়েই ফিরবো বলে আশেপাশে ঘোরাঘুরি করছিলাম। আমার ভেতরটা ভীষণ প্রফুল্ল ছিল, খুব উদ্গ্রীব হয়েছিলাম। কবে আমার সন্তানকে আমার কোলে তুলে দিবে, আদর করব। বারবার ফোন চেক করছিলাম, কবে ফোন আসবে। কিন্তু বিকেল হয়ে গেল, ফোন আসছে না। আমি ফয়সালের দিকে তাকিয়ে বললাম, চলো না দেখে আসি। আমার কেমন যেন ভয় হচ্ছে। সে আমার কাছে হাতে হাত রেখে নিজের সঙ্গে লেপ্টে বারবার বলছে, এত চিন্তা করছিস কেন? যাদের কাছে বাচ্চা, ওনারা হয়তো বাচ্চা দিতে চাইছে না, কিন্তু ঠিকই নিয়ে আসবে, অপেক্ষা করি আর একটু। কিন্তু আমার কেন জানি মন আঁকোবাঁকো করছে, আমি স্থির হতে পারছিলাম না। ফয়সালকে জোর করে নিয়ে গেলাম। বাসার সামনে গিয়ে কলিং বেল চাপার আগেই কেন জানি আমি দরজায় ধাক্কা দিলাম, কারণ দরজার একটা কভার হালকা খোলা ছিল। ধাক্কা দিতেই দরজা খুলে গেল, কিন্তু কেউ দেখা যাচ্ছে না। আমি আশেপাশে তাকিয়ে ডাকলাম, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। আস্তে আস্তে ভেতরের দিকে গেলাম, কাউকেই দেখা যাচ্ছে না। হঠাৎ করে খেয়াল করলাম টাইলসে লাল কিছু দেখা যাচ্ছে। আমি হাত ছুঁয়ে দেখতে আঁতকে উঠলাম। মেয়ের রুমের দিকে এক দৌড়ে গিয়ে চিৎকার করে উঠলাম। ফয়সাল দৌড়ে এসে নিজের মুখ চেপে ধরলো। অরুণ, অরুণ বলে আমি হাঁটু গেড়ে বসে গেলাম। ফয়সাল মাথার দিকে গিয়ে বুকের কান পেতে বলল, এখনো জীবিত মনে হচ্ছে। কে এভাবে নৃশংসভাবে আঘাত করলো গলায়?
হাতে পায়ে বুকে সবখানে ছুরির আঘাত মনে হচ্ছে। আঘাতগুলোর দিকে তাকিয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। বিভিন্ন জায়গায় ভয়ানকভাবে ক্ষত বিক্ষত হয়েছে। কয়েক জায়গায় মাংসপিণ্ডদ্বয় বিধ্বস্ত হয়ে আলাদা হয়ে গেছে। অরুণের হুশহীন বডিটাকে টেনে নিজের কাঁধ পর্যন্ত নিয়ে ফয়সাল আমাকে বলল, আবিদা প্লিজ ধরো, এখনই ওকে নিয়ে ডক্টরের কাছে নিতে হবে, নইলে বেঁচে থাকার সম্ভাবনা আছে বলে মনে হয় না। ওর বেঁচে থাকাটা অত্যন্ত আমাদের জন্য ভীষণ জরুরি। আমি কাঁপা কাঁপা হাতে ওর পায়ের দিকে ধরলাম, কোনো রকম বাইরে নিয়ে রাস্তায় নামালাম। ফয়সাল ওকে নিয়ে রাস্তার মধ্যেই বসালো, আর আমি গাড়ির জন্য এদিক ওদিক ছুটছিলাম। কিন্তু এই মুহূর্তে রাস্তায় রিক্সা অটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, আর সেগুলো যাত্রীপূর্ণ। হঠাৎ করে আমার পা পর্যন্ত এসে একটা দামি গাড়ি থামলো, মনে হচ্ছে এই বাসায় এসেছে। আমি সরে গিয়ে সাইড দিলাম, তখন জানলা খুলে একটা ডাক আসলো, আব্বু। আমার একবার টনক নড়ল এই কণ্ঠস্বর। আমি গাড়ির জানলার দিকে তাকিয়ে বিরাট চমকের সাথে উঠলাম, সোনিকা। তৎক্ষণাৎ ভেতর থেকে আম্মু বলে আর একটা আওয়াজ আসলো। সেটা শুনতেই আমি এক দৌড়ে জানলা পর্যন্ত গেলাম। স্নেহা, আমার স্নেহা। আমি গ্লাসের ওপরে পাগলের মতো হাত বোলাচ্ছিলাম। সোনিকা গাড়ির দরজা খোলাতেই আমি ভেতরে গিয়ে একটানে স্নেহাকে আমার কোলে তুলে জড়িয়ে ধরলাম। তারপর সোনিকার দিকে তাকিয়ে ইশারা করে বললাম, তুমি তুমি আমার মেয়ে। আচ্ছা সেসব পরে, এখন অরুণকে নিয়ে হাসপাতালে যেতে হবে, ওর জীবন মরণ লড়াই। তুমি ফয়সালকে একটু সাহায্য করো, আমি আর আমার মেয়েকে আর ছাড়ছি না। প্লিজ সানিকা, তুমি তাড়াতাড়ি ওকে আনো। সনিকা পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আমার কথা মতো কোনো প্রশ্ন না করে তাড়াতাড়ি অরুণকে এনে গাড়িতে তুললো। গাড়ি ছেড়ে দেওয়ার সাথে সাথে সনিকা দেখলো আমি স্নেহার গালে কপালে চুমু খাচ্ছি। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম এই দৃশ্য, সে মুচকি হাসছে। আমি তাকাতেই সে বলল, কি করে এসব হলো? কে মারলো অরুণকে? আমি মাথা নেড়ে বললাম, আমি কিছুই জানি না। আমাদের থেকে বাচ্চা দেওয়ার নাম করে অরুণ ও তার স্ত্রী অনেক টাকা নিয়েছে। জানি না সে কোথায় আর টাকাগুলো কোথায়। বলেছে সিনথিয়ার নামক কারোর কাছ থেকে আমাদের বাচ্চাকে এনে দিবে, কিন্তু সেও দাও, সাথে অরুণের এই অবস্থা। এটুকু বলেই আমি স্তব্ধ হয়ে সনিকার দিকে তাকালাম। কিছুক্ষণ হা করে তাকিয়ে থেকে বললাম, তুমি সিনথিয়া? বাসে সেদিন তুমি ছিলে? সনিকা অবাক হয়ে বলল, কোন দিন? সেদিন যেদিন অরুণের সাথে দেখা করছিলাম, বাসে একটা মেয়ে স্নেহার গাল ছুঁয়েছিল, ওটা তুমি ছিলে? দুজনেই দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, কিন্তু কেন অবাক হলাম বুঝলাম না। আমি স্নেহার দিকে তাকিয়ে বললাম, তুমি আমার বাচ্চাকে কেন কিনে নিয়েছিলে? কেন নিয়েছো? সনিকা স্বাভাবিক ভঙ্গিতে বলল, কোনো এক সময় কৃতজ্ঞতা জ্ঞাপনে। আমি আবারও অবাক হয়ে বললাম, কৃতজ্ঞতা? সনিকা হেসে বলল, মনে আছে সেই কলেজ জীবনের কথা, আমার সেই কালের প্রেম, একটা ভয়ানক সময়ের তোমার অবদান? সেদিন তুমি না থাকলে আমি হয়তো গাড়ি চাপা পড়ে নিজের ইচ্ছেতেই মরে যেতাম। তারপর তুমি আমাকে বোঝালে জীবন কি, সত্যিকারের প্রিয়জন আসলে কারা হয়, আর আমরা কাদের জন্যই এমন বোকামি করি। আমার মা নিজের সর্বস্ব দিয়ে আমাকে এত যত্নে মানুষ করেছিল। সেদিন বাড়ি ফিরে দেখেছিলাম মায়ের অবস্থা খুব খারাপ। মাকে কেউ জানিয়েছিল আমি এক ছেলের জন্য রাস্তাঘাটে পর্যন্ত পাগলামো করে বেড়াই। তখন মা আমাকে মুখ ফুটে কোনো বকাঝকা করেনি, কিন্তু আমি বুঝেছিলাম আমার অল্প খারাপ সময়ের কথা শুনে আমার মায়ের এই অবস্থা হয় যদি, তাহলে আমি একেবারে না থাকলে কি অবস্থা হবে। আমাকে তো অভিশাপ না দিলেও আমি ইহকাল পরকালের জন্য একবারে অভিশপ্ত হয়ে যাব। সেদিন রাতে সারা রাত মায়ের পাশে শুয়ে কান্না করেছি। সেটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় কান্নার শেষ কান্না ছিল। তোমার সাথে এরপর কথা হয়নি, তোমার লিখে দেওয়া ফোন নাম্বারটাও হারিয়ে ফেলেছিলাম। এরপর কয়েকদিনের মধ্যেই মায়ের কথা মতো আমার বিয়ে হয়ে গিয়েছিল, আর আমি আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের একজন। আল্লাহ আমাকে কোনোদিন অসুখী রাখেনি। জীবনসঙ্গী বলো, পরিবার বলো, টাকা পয়সা বলো, সব দিক থেকেই আমি চাওয়ার চেয়েও বেশি পেয়েছি। আমার একটা ছেলেও আছে, অমিত, তার 8 বছর চলে। কিন্তু তোমার মেয়েকে কিনে নিজের করে নিয়েছি, কারণ কখনো তোমার কাছে ফিরিয়ে দেব বলেই, নয়তো ওরা এমন কারোর কাছে বিক্রি করতো যার থেকে তুমি কোনোদিনও তোমার সন্তানকে ফিরে পেতে না। তুমি যেমন আমাকে আমার মার কাছে ফিরিয়ে দিয়েছিলে, আমাকে নতুন জীবন দিয়েছিলে, ঠিক সেটার মতোই তোমার ঋণ পরিশোধ করতে তোমার মেয়েকে নিজের করে নিয়েছি। তবে সে খুব কান্না করে ওর দাদুর জন্য, ওর বাবার জন্য। আমি ওদের সাথে দেখা করাতে নিয়ে আসতাম, কিন্তু সেদিন অরুণ রাগান্বিত হয়ে বলল,
এখন থেকে স্নেহা কাঁদলে শুধু ওর সাথে দেখা করাতে, ওর মার সাথে যেন না দেখা করাই। অরুণ আমাকে কোনো রকম সন্দেহ করবে বলে আমি কোনোভাবে জানতে পারিনি তুমি কোথায় থাকো। তবে আমার বিশ্বাস ছিল কোনো একদিন নিশ্চয়ই তোমার সাথে দেখা হবে। সেদিন তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দেব, আমার জন্য শ্রেষ্ঠ পাওয়া। আমি মনোযোগ দিয়ে সোনিকার কথা শুনছিলাম। স্নেহা বারবার আমার দিকে তাকাচ্ছে। জানি না সে সোনিকার সব কথা বুঝতে পারছে কিনা, তবে এটা বুঝতে পারছে আমাকে ভীষণ খুশি পেয়ে। আমিও ভীষণ খুশি ওকে পেয়ে। সোনিকা কথা থামানোর সাথে সাথে আমি সোনিকার দিকে প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকিয়ে বললাম, দেখো আমি সেদিন তোমাকে বুঝিয়েছিলাম, অথচ আমি নিজেই পরিবর্তে মানুষ চিনিনি। সে যাই হোক, আমাকে এটা বলো, অরুণের সাথে প্রেম, বিয়ে আর এই বাচ্চার ব্যাপারে তোমাকে কে বললো? আমাদের মধ্যে তো সেদিন শুধু নাম জানাজানি আর তোমাকে বোঝানোর মতো 1 ঘন্টার কথা হয়েছিল। তুমি বলেছিলে আমার নামকে ছোট করে আমাকে আবু বলে ডাকবে, নিজের নাম বলেছিলে সোনিকা। তাহলে এই সিনথিয়া? সোনিকা মুখ মলিন করে আলতো হেসে বলল, আমি সিনথিয়া জামান সোনিকা। কর্মসংস্থানে আমি সিনথিয়া ম্যাম, আর প্রিয়দের কাছে শুধু সোনিকা। এবার মূল কথা বলি, তোমার যেই হাসপাতালে সিজার হয়েছে ওটা আমাদের হাসপাতাল। সেখানে যেই ডক্টর তোমার সিজার করেছিল তাকে মৃত বাচ্চা নিয়ে কয়েকটা কথা বলতে বাধ্য করেছে অরুণ। অবশ্য বহু টাকার প্রলোভন দেখিয়েছে, আর সেসব বাচ্চাগুলো ওরা বিক্রি করেছে। কয়েকদিনে আমাদের হাসপাতাল নিয়ে অভিযোগের মাত্রা এত তীব্র হলো যে সেখানে আর কোনো পেশেন্ট সিজার করতে আসতো না। আমাদের হাসপাতালেও নিয়ে তদন্ত করতে গিয়ে পেলাম প্রথম যেই বাচ্চাকে মৃত বলে ঘোষণা করেছিল সেই পেশেন্টের নাম আবিদা। এটা দেখেই তখনই অদ্ভুতভাবে তোমার চেহারায় ভেসে উঠেছিল। তবে শিওর ছিলাম না মা, কিন্তু আমাদের সেই ডক্টরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানলাম ওটা আসলে যে চুরি করেছে তার নিজেরই সন্তান ছিল। আগ্রহটা তখনই বহুগুণ বেড়ে গেছিল। তারপর তাদের নামে পুলিশি মামলা স্থগিত রেখে আমি খোঁজ লাগালাম, কারণ তাদেরকে এমনিতেই ধরতে পারবো না। আমাদের সেই ডক্টরও ওদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে নারাজ, এতে নাকি তার পরিবারের ক্ষতি হবে। এছাড়া ওদেরকে নিয়ে মামলা দেওয়ার মতো কোনো তথ্যও নেই। ভীষণ চালাক এরা, কোনো কিছুর প্রমাণ রাখে না। আশপাশ থেকে খোঁজ নিয়ে আমি তাদের একজন ক্রেতা হিসাবে সেখানে পৌঁছালাম। আবিদা নামক মেয়েটার বাচ্চার সন্ধান করার দিক ছিল আমার মূল কাজ, কিন্তু পৌঁছে দেখি ততক্ষণে বাচ্চা বিক্রি করে দিয়েছে। আমি বললাম আমি কারোর থেকে শুনে এখানে এসেছি। বাচ্চাটা সুন্দর ছিল নাকি, আমার সেই বাচ্চাটাই লাগবে। প্রয়োজনে ওই দম্পতি থেকে বেশি টাকা দিব। এই লোভে ওরা রাজি হয় সেই বাচ্চা দিতে। আমি ওর নাম দিই স্নেহা, আর ওকে দেখেই বুঝে গেলাম আমার সন্দেহ ঠিক। এটা আমার চেনা সেই আবিদারই সন্তান। প্রথমত আবিদার নাম, দ্বিতীয়ত তোমার মুখের গঠন, তারপর থেকে স্নেহা আমার। কিন্তু ওদের পিছনে সর্বক্ষণ আমার লোকেরা লেগে আছে। ওরা যত বাচ্চা বিক্রি করতে চেয়েছে সব আমি অন্যদের মাধ্যমে কিনিয়ে তাদের মায়ের কাছে পৌঁছে দিয়েছি। আর অরুণের বউ যাকে বিশ্বাস করে টাকা রাখার ব্যাংক বানিয়েছে, অরুণকে ছেড়ে গোপনে সম্পর্ক রেখে চলেছে, সে আমার স্বামীর কাছের একজন, আমাদের সাজ্জাদ ভাই। আমাদের টাকা ঘুরে ফিরে আমাদের কাছে ফিরে আসতো। এতদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম স্নেহাকে কবে তোমার কাছে ফিরিয়ে দেব। এদিকে স্নেহা ওর বাবা আর দাদুকে 2 দিন না দেখলেই অসুস্থ হয়ে যায়। আর অপেক্ষায় ছিলাম অরুণ কবে নিজের পায়ে গিয়ে নিজেই কুঠার মারার দৃশ্যটা স্বচক্ষে দেখবে। আজকে এসেছিলাম হুট করে ওর বউয়ের হাতে এত টাকার ব্যাপারটা নিয়ে কিছু বোঝাতে, যেটা ইতিমধ্যে তোমরা দিয়েছ। কিন্তু এসে অরুণকে এভাবে দেখবো ভাবতে পারিনি। এখন ওদেরকে ধরার পালা। ওর সাথে আর কে কে জড়িত এসব বের করতে হবে। আর এসবের প্রধান সাক্ষ্য দিবে অরুণ নিজে। এসব বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম। আমরা হাসপাতালের গেটে গাড়ি নিয়ে দাঁড়িয়েছি। সোনিকা হাসপাতালের কারো নাম্বারে ফোন লাগালো। সাথে সাথে কয়েকজন এসে অরুণকে ভেতরে নিয়ে গেল। এমার্জেন্সি চিকিৎসার সাথে সাথে ভর্তি করানো হলো। ডক্টরের কথায় যা মনে হলো ওর কন্ডিশন খুব খারাপ। তারা আশঙ্কা দিল অরুণ বেঁচে থাকলেও তার কণ্ঠনালী হারাবে, কারণ গলায় মারাত্মক আঘাত পড়েছে, তবে সেটা মৃত্যুমুখী হয়নি। এরপর হাতে পায়ের মারাত্মক আঘাতের জন্য আবার পঙ্গু হয়ে যেতে পারে। অরুণের মাও এসেছে। স্নেহা তার দাদুকে আজ কাছে পেয়েছে, তবে সে কি বুঝেছে আজ জানি না। শুধু বারবার আঙ্কেল বলে বলে কাঁদছিল। ও দাদুর কান্না দেখে ওর কান্নারও যেন কোনো অন্ত নেই।
অরুণ সুস্থ হতে অনেক দিন লাগলো। জ্ঞান ফিরেছে 3 দিনের মাথায়। হুইল চেয়ারে বসে একটু নড়াচড়া করে, বা হাতে অল্প বস ছাড়া আর জগতে সবকিছু অসম্ভব। দু চোখ চারিদিকে তাকিয়ে থেকে শুধুই কাঁদে। স্নেহা ওকে আঙ্কেল বলে যখন জড়িয়ে ধরে, তখন তার কান্নার বেগ আরো বেড়ে ওঠে। এদিকে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে মামলা আইনে তোলা হলো, যেখানে সাক্ষী হিসাবে আছে বাকহীন পঙ্গু অরুণ। প্রথমে সবাই হাসাহাসি করছিল, কিন্তু পরবর্তীতে তার হাতে থাকা প্রমাণাদি আর তাকে আর তার বউয়ের নিজের টাকার জন্য মারার চেষ্টা করেছিল, সেই বিষয়টা সামনে আসতেই সবাই চমকে গেল। অরুণ তার বাম হাতে লিখে ভীষণ কষ্টে তার জানা সব তথ্য আদালতে পেশ করলো। তাতে সকল অপরাধীর সাথে নিজেকে অপরাধীর অন্যতম একজন বলে স্বীকার করে। সবকিছু তদন্ত করে দেখা গেল অরুণের সব কথা ঠিক। অপরাধী হিসেবে ঘোষিত হলো সে নিজে আর তাদের সহায়তা করা পুরো টিম। বাচ্চা ফেরতের সাথে সাথে জরিমানার সহিত টাকাগুলো যার যার মতো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এর জন্য অরুণ এবং আর বইয়ের ব্যক্তিগত সম্পত্তিও বিক্রি করতে হয়েছে। সত্য এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করে অরুণের শাস্তির পরিমাণ কম হলো, সাথে ছেলেপুলেদের কম হলো। কিন্তু অরুণের বইয়ের বিরুদ্ধে বেরিয়ে এলো আরো নতুন ইস্যু। অরুণকে নির্মমভাবে মেরে ফেলার চেষ্টা করা আর ভিন্ন ভিন্ন অপকর্মের জন্য দীর্ঘ তদন্ত সহ কঠোর শাস্তি মঞ্জুর হলো। তবে অশ্রুশিক্ষিত অরুণকে দিচ্ছে তার থেকেও ভয়ানক শাস্তি। সবাই তাকে করুণা করে ক্ষমা দিয়েছে ঠিকই, কিন্তু ক্ষমা করতে পারেনি সে নিজেকে। নিজের ভুলের জন্য নিজেকে সন্তানের কাছেও সে বাবা না হয়ে আঙ্কেল হয়েছে। সব হারিয়ে সবকিছুতে নিঃস্ব আজ। সে প্রতি বাক্যের শুরুতে একটা শব্দই নিয়ে আক্ষেপ করে, যদি। যদি আমি বলি, সত্যি যদি সে সময় থাকতে বুঝতো, তাহলে অসময়ের এই রোদন তাকে ভাসাতে পারতো না, আর সেও এতটা ডুবে যেত না। এবার যে তাকে ডুবে ডুবে বাকি জীবনটা বেঁচে থাকতে হবে, এটাই তার ভাগ্যে লেখা ছিল। সে সময়ের মূল্য বুঝলো না যে এই রোদন তার প্রাপ্য, তারই প্রাপ্য। সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।